জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশক্রমে এবং দৌলতপুর কলেজের সুদক্ষ অধ্যক্ষ সাহেবের নির্দেশ মোতাবেক আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। আমি আজকে যে বিষয়ে ক্লাস নেব সেটা হলো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, বিষয়ের নাম ব্যবসায় সংগঠন। যে অধ্যায় সম্পর্কে আমি আজকে আলোচনা করব সে অধ্যায়ের নাম সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করার পূর্বে আমি সমবায় সমিতি কাকে বলে সেটা বলছি। সমবায় কাকে বলে? আলোচনার সুবিধার্থে সমবায় সমিতি হল সমমনা, সমশ্রেণী, সম অধিকারের ভিত্তিতে কমপক্ষে 20 জন ব্যক্তি একত্রে মিলিত হয়ে পুঁজি সংগ্রহ করে 2001 সালের 2(20) ধারা অনুযায়ী যে সমবায় সমিতি বা সংস্থা গঠন করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে তাকে সমবায় সমিতি বলে। এখানে 3টি কথা: সমমন অর্থাৎ সকল সদস্যের মন সমান হতে হবে, সমশ্রেণী অর্থাৎ সকলেই একই শ্রেণীভুক্ত হতে হবে, এবং সমভোটাধিকার, সকলের অধিকার সমান। এই জন্য বলা হয়েছে সমমনা, সমশ্রেণী, সম অধিকারের ভিত্তিতে যে সমিতি বা সংঘ গঠন করা হয়, পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয় সেটাকে সমবায় সমিতি বলে। সমবায় সমিতি সাধারণত নিম্ন আয়ের মানুষগুলো তাদের আর্থিক কল্যাণ সাধনের নিমিত্তে, পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধনের নিমিত্তে সমবায় সমিতি গঠন করে এবং পরিচালনা করে। যারা লাখপতি, কোটিপতি তারা সমবায় সমিতি করে না। যাদের আয় দৈনন্দিন অল্প অর্থাৎ নিম্ন আয়ের মানুষগুলো আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য, অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে। এই জন্যই বলা হয় যে সমমনা, সমশ্রেণী, সম অধিকার এবং নিম্ন আয়ের মানুষগুলো অর্থনৈতিক কল্যাণ সাধনের নিমিত্তে সমবায় সমিতি গঠন করা এবং পরিচালনা করা হয়। এইবার আসি সমবায় সমিতির সংজ্ঞা। সমবায় সমিতির সংজ্ঞা হল 2001 সালের 2(20) ধারা। সালের 20 ধারা। সমবায় সমিতি 2001 সালের 2(20) ধারা অনুযায়ী সকল প্রকার নিবন্ধিত এবং অনিবন্ধিত স্বেচ্ছামূলক সংগঠন অর্থাৎ 20 জন ব্যক্তি একত্রে মিলিত হয়ে পুঁজি সংগ্রহ করে সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি আলোচনা করব সমবায় সমিতির গঠনের উদ্দেশ্য। এইবার আমি আলোচনা করব সমবায় সমিতি গঠনের উদ্দেশ্য।
সমবায় সমিতি গঠনের উদ্দেশ্য। সমবায় সমিতি একটি স্বেচ্ছামূলক সংগঠন। সমবায় সমিতি গঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সদস্যদের অর্থনৈতিক পারস্পরিক কল্যাণ সাধন করা। যেমন এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, এই সমস্ত ব্যবসায়ের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। কিন্তু সমবায় সমিতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সমাজ কল্যাণ করা, অর্থাৎ সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন, পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা। তাই সমবায় সমিতি গঠনের প্রথম ও প্রধান পয়েন্ট হল সঞ্চয় সৃষ্টি, অর্থাৎ সমবায় সমিতির সদস্যদের সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা, অর্থাৎ দৈনন্দিন ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়। মানুষ ভবিষ্যতের জন্য কিছু অর্থ জমা করে, সঞ্চয় করে। কিসের জন্য? ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগানোর জন্য, বাড়ি করার জন্য, চিকিৎসার জন্য। এর ফলে সমবায় সমিতির সদস্য হওয়ার ফলে আর্থিক সচ্ছলতা ফিরে আসে এবং এই আর্থিক সচ্ছলতার কারণে সমবায় সমিতির সদস্যরা ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করে। এর ফলে সমবায় সমিতির সকল সদস্যের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হয়। 2 নম্বর, মূলধন যোগান। সমবায় সমিতির সদস্যদের মধ্যে শেয়ার বিক্রয় করে মূলধন যোগান বা সরবরাহ করা হয়ে থাকে, অর্থাৎ সমবায় সমিতির সদস্যরা শেয়ার কিনে এবং সেই ক্রয়কৃত শেয়ার মূলধন হিসাবে গঠিত হয়। এর ফলে সমাজে বা সমবায় সমিতিতে মূলধন যোগান হয়ে থাকে। আর্থিক কল্যাণ। সমবায় সমিতি গঠনের আরেকটি লক্ষ্য এবং উদ্দেশ্য হল সদস্যদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা। আত্মনির্ভরশীলতা। সমবায় সমিতি গঠনের ফলে সকল সদস্য নিজেকে স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ আত্মনির্ভরশীল হয়ে পড়ে। আত্মনির্ভরশীল অর্থাৎ নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়ে। পর মুখাপেক্ষী বা পর নির্ভরশীল থাকে না। সদস্য হওয়ার ফলে তারা অর্থনৈতিক কল্যাণ সাধিত হয় এবং অর্থনৈতিক কল্যাণ সাধিত হওয়ার পরে তারা আত্মনির্ভরশীল হয়ে পড়ে। সম্পদের সুষম বন্টন। সুপ্রিয় বন্ধুরা, এইবার আমি আলোচনা করছি সমবায় সমিতি গঠনের ফলে দেশে অনেক প্রকার প্রাকৃতিক সম্পদ অলসভাবে পড়ে আছে, যেমন গ্যাস, চীনামাটি, খনিজ তেল। এই প্রাকৃতিক সম্পদগুলোকে সংগ্রহ করে শ্রম ও মেশিনের সাথে প্রক্রিয়াজাতকরণ করে সম্পদের সুষম বন্টন করে। এইভাবে তারা সম্পদের সুষম বন্টিত হয়। যদি সদস্যরা একত্রে পুঁজি বা মূলধন সংগ্রহ করে এই প্রাকৃতিক সম্পদগুলোকে সংগ্রহ না করত, প্রক্রিয়াজাতকরণ না করত, তাহলে যেখানকার সম্পদ সেখানেই পড়ে থাকত। তাই প্রাকৃতিক সম্পদের সুষম বন্টন করাই লক্ষ্যে সমবায় সমিতি গঠন করা হয়, পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। সমাজ কল্যাণ। সমবায় সমিতি গঠনের আরেকটি উদ্দেশ্য হল সমাজের কল্যাণ করা, কল্যাণমূলক কাজ করা। যেহেতু আমি প্রথমে বলেছি সমবায় সমিতি একটি স্বেচ্ছামূলক সংগঠন, যে এলাকা বা যে অঞ্চলে যোগাযোগ অর্থাৎ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এইগুলো নির্মাণ করে সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। তারপরে হলো সেবা। সমবায় সমিতি গঠনের আরেকটি লক্ষ্য এবং উদ্দেশ্য হল সদস্যদের এবং সমাজের মানুষের সেবা করা, কর্মসংস্থান করা। সমবায় সমিতি গঠনের ফলে
সমাজের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। জীবনযাত্রার মান উন্নয়ন। সমবায় সমিতি গঠনের ফলে সদস্যদের আর্থিক কল্যাণ সাধিত হয়, আত্মনির্ভরশীল হয়, ফলে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে এবং ক্রয় ক্ষমতা বাড়ার ফলে তাদের জীবনযাত্রার মান অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান উন্নত হয়। তারপরে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। সমবায় সমিতিগুলো ন্যায্য মূল্যে সদস্যদের মধ্যে পণ্য সরবরাহ করে থাকে। মধ্যস্থভোগীদের উচ্ছেদ। মধ্যস্থভোগীদের উচ্ছেদ অর্থাৎ সমবায় সমিতি সদস্য হওয়ার ফলে সমবায় সমিতিগুলি আত্মনির্ভরশীল হওয়ার ফলে তারা মধ্যস্থকারীদের উৎখাত থেকে নিজেদেরকে রক্ষা করে। এই উদ্দেশ্যেও সমবায় সমিতি গঠন করা হয়, পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। দক্ষতার উন্নয়ন। সমবায় সমিতিতে সকল সদস্য একত্রে দৈনন্দিন কাজ করার ফলে তাদের দক্ষতার উন্নয়ন ঘটে, অর্থাৎ একই কাজ বারবার করার ফলে তাদের দক্ষতার উন্নয়ন ঘটে। দুর্নীতি প্রতিরোধ। সমবায় সমিতির সদস্যরা একত্রে মিলিত হয়ে সমাজের এবং দেশের দুর্নীতির প্রতিরোধ করতে পারে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েও সমবায় সমিতি গঠন করা হয়, পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। উৎসাহ সৃষ্টি। সমবায় সমিতির সদস্যরা নিজেরা উৎসাহিত হয় এবং অপরকেও উৎসাহিত করে। তাই সমাজের মানুষকে সমবায় সমিতি গঠনের জন্য সকল শ্রেণীর মানুষকে উৎসাহিত করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো হলো সমবায় সমিতি গঠনের উদ্দেশ্য। অর্থাৎ এইবার আমি আলোচনা করব সমবায় সমিতির মৌলিক নীতিমালা ও আদর্শ। সমবায় সমিতির সমবায় সমিতির মৌলিক নীতিমালা আদর্শসমূহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি মানুষ তার নিজ নীতিতে পরিচালিত হয়। অনুরূপভাবে সমবায় সমিতি তার মৌলিক কতগুলো নীতিমালা আছে, আদর্শ আছে, সেই মৌলিক নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়। সেই মৌলিক নীতিমালাগুলোর মধ্যে 1 নম্বর একতা, অর্থাৎ সমবায় সমিতির সকল সদস্য একতাবদ্ধ হয়ে কাজ করে। যেহেতু কথা আছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতায় বল। সকলে যদি একতাবদ্ধভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় সমিতির কাজ করে তাহলে সমবায় সমিতি তার কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারে। সহযোগিতা। সমবায় সমিতির আরেকটি মৌলিক নীতিমালা হলো সহযোগিতা, অর্থাৎ একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা থাকা আবশ্যক। তাহলে সমবায় সমিতির সকল সদস্য সম্মিলিতভাবে কাজ করে সমবায় সমিতির মৌলিক নীতিগুলিকে প্রতিফলন বা বাস্তবায়ন করতে সমর্থ হয়। পারস্পরিক আস্থা ও বিশ্বাস। সমবায় সমিতির আরেকটি মৌলিক নীতিমালা হলো সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা অর্জন করা। যদি পারস্পরিক বিশ্বাস এবং আস্থা না থাকে তাহলে সমবায় সমিতিগুলো তাদের যে মৌলিক নীতিমালা আদর্শ সেগুলো অর্জন করতে ব্যর্থ হবে। সেবা, অর্থাৎ
সকল সদস্যের মধ্যে সেবামূলক মনোভাব থাকতে হবে, অর্থাৎ সমাজের মানুষের উপকারের জন্য সেবা মনোভাব থাকতে হবে। এইটা সমবায় সমিতির আরেকটি মৌলিক নীতি বা আদর্শ। গণতন্ত্র, ডেমোক্রেসি, সমবায় সমিতি একটি কমিটি দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ যেটাকে বলা হয় বাই ল, উপবিধি। তাহলে উপবিধি কাকে বলে? উপবিধি হলো যে দলিলে সমবায় সমিতি পরিচালনার যাবতীয় নিয়ম কানুন পদ্ধতি লিপিবদ্ধ থাকে তাকে বাই ল, উপবিধি বলে। তো সমবায় সমিতি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হলো ডেমোক্রেসি, ইজ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অর্থাৎ গণতন্ত্র হলো সকলের জন্য, সকলের দ্বারা, সকলের পক্ষে। অর্থাৎ সমবায় সমিতির সকল সদস্যকে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয় এবং সর্বোচ্চ মতামতকে প্রাধান্য দেওয়া হয়। এটাকে বলা গণতন্ত্র। অর্থাৎ সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির কোনো সভা বা মিটিংয়ে সকল সদস্যকে তাদের ব্যক্তিগত অভাব অভিযোগের, অর্থাৎ ব্যক্তিগত মতামতের স্বাধীনতা দেওয়া হয়। এই গণতান্ত্রিক রীতিনীতি সমবায় সমিতিতে ব্যবহার করা হয়। সমভোটাধিকার, সুপ্রিয় বন্ধুরা, এখানে একটি কথা হলো সমভোটাধিকার, অর্থাৎ সমবায় সমিতি একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি যদি সিলেকশনের মাধ্যমে হয়, হতে পারে আবার ইলেকশনের মাধ্যমে হয়। তো যখন ইলেকশন হয় তখন এই কমিটি বা পরিচালনা পর্ষদ ভোটাধিকারের মাধ্যমে গঠন হয়ে থাকে। তো যে একটি শেয়ার কিনে সেও একটি ভোট দিতে পারে, যে 5টি শেয়ার কিনে সেও একটি ভোট দিতে পারে। এই জন্য সকল সদস্যের ভোটাধিকার সমান। এটাও একটা মৌলিক নীতি বা আদর্শ। বন্ধুত্ব, সমবায় সমিতি সকল সদস্যের মধ্যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বমূলক মনোভাব থাকা আবশ্যক। যদি বৈরী মনোভাব থাকে, একে অপরকে সহ্য করতে না পারে, একে অপরের প্রতি বিরূপ ধারণা থাকে, তাহলে সেই সমবায় সমিতি তার কাঙ্ক্ষিত ফল বা লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হবে। মিতব্যয়িতা, সমবায় সমিতির আর একটি প্রধান মৌলিক নীতিমালা হলো মিতব্যয়িতা, অর্থাৎ কম খরচে অধিক উৎপাদন করা, কম খরচে অধিক পণ্য বিক্রয় করা। তাহলে পণ্যমূল্য কম হবে, পণ্যমূল্য কম হলে বিক্রয়ের পরিমাণ কম হবে, বেশি হবে, বিক্রয়ের পরিমাণ বেশি হলে মুনাফার পরিমাণ বেশি হবে। তাই সমবায় সমিতিতে মিতব্যয়িতার নীতি থাকা আবশ্যক। ত্যাগ, অর্থাৎ সমবায় সমিতির সদস্যদের মধ্যে ত্যাগের মনোভাব থাকতে হবে, অর্থাৎ একে অপরের কাজ করার জন্য ত্যাগী মনোভাব থাকতে হবে। নিরপেক্ষতা, সমবায় সমিতি আর একটি মৌলিক নীতিমালা হলো নিরপেক্ষতা, অর্থাৎ সকল সদস্যের মধ্যে নিরপেক্ষতা অবলম্বন করতে হবে। অর্থাৎ যারা সমবায় সমিতি পরিচালনায় থাকবে তারা তার অধীনস্থ সকল সদস্যদেরকে নিরপেক্ষতা অবলম্বন করতে হবে, নিরপেক্ষতার নীতি অবলম্বন করতে হবে। মুনাফা বণ্টন, সমবায় সমিতির সকল সদস্যের মধ্যে মোট মুনাফার 20% সঞ্চিত তহবিলে রাখা, রিজার্ভ ফান্ডে রাখা এবং অবশিষ্ট মুনাফা যে যে অনুপাতে শেয়ার কিনে সেই অনুপাতে মুনাফা বণ্টিত হয়। ন্যায়পরায়ণতা, সমবায় সমিতির সকল সদস্যের মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে, অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, সকলের মধ্যে ন্যায়ের মনোভাব থাকা, এটা বলে ন্যায়পরায়ণতা। সাহসিকতা, সমবায় সমিতির সকল সদস্যের মধ্যে সাহসিকতার নীতি থাকতে হবে। সাহসিকতা, তারপর হলো পরিশ্রম, অর্থাৎ সব সমবায় সমিতির সকল সদস্যকে পরিশ্রমী হতে হবে, অলস না, পরিশ্রমী।
পরিশ্রমী ব্যক্তি বা পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। সকল সদস্যের মধ্যে পরিশ্রমী মনোভাব থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি এইগুলো হলো সমবায় সমিতির মৌলিক নীতিমালা বা আদর্শ। এই নীতিমালাগুলো যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে সমবায় সমিতি তার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে সমর্থ হবে। সুপ্রিয় বন্ধুরা, এইবার আমি আলোচনা করব সমবায় সমিতির উপবিধি। সুপ্রিয় বন্ধুরা, এইবার আমি আলোচনা করব সমবায় সমিতির উপবিধি। উপবিধি কাকে বলে? বাই ল, ইংরেজিতে বলে বাই ল, উপবিধি। যে দলিলে সমবায় সমিতি পরিচালনার যাবতীয় নিয়ম কানুন পদ্ধতি লিপিবদ্ধ থাকে তাকে উপবিধি বলে। এই উপবিধি দেখে সমবায় সমিতির সকল সমস্যার সমাধান করা হয়। তাহলে আমরা বলতে পারি যে দলিলে বা যে পত্রে সমবায় সমিতি পরিচালনার যাবতীয় নিয়ম কানুন পদ্ধতি রীতিনীতি উল্লেখ থাকে, লিপিবদ্ধ থাকে, সেটাকে বলা হয় উপবিধি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি আলোচনা করব উপবিধির বিষয়বস্তু। উপবিধির বিষয়বস্তুগুলো হলো, এক নম্বর হলো উপবিধির বিষয়বস্তুতে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকে, লিপিবদ্ধ থাকে, সেগুলোর মধ্যে এক নম্বর হলো সমবায়ের নাম। অর্থাৎ যে নামে সমবায় সমিতি পরিচিতি লাভ করে, পরিচালিত হয়, প্রসার লাভ করে। নাম না থাকলে সমবায় সমিতি কীভাবে পরিচিতি লাভ করবে? যেমন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে একটা নাম নির্ধারণ করে, সেই নাম ধরে ডাকা হয়, যতদিন বেঁচে থাকে ততদিন নাম ধরে ডাকা হয়। অনুরূপভাবে সমবায় সমিতিকে সঠিকভাবে পরিচালনার জন্য একটা নাম লিপিবদ্ধ থাকে। তারপরে হলো অবস্থান ও ঠিকানা। অর্থাৎ সমবায় সমিতি পরিচালনার জন্য প্রধান কার্যালয়ের অবস্থান কোথায় এবং তার ঠিকানা। যে অবস্থান এবং ঠিকানায় ক্রেতা ভোক্তারা গ্রাহকরা যোগাযোগ রক্ষা করে। উদ্দেশ্য, কি উদ্দেশ্য অর্জনের জন্য সমবায় সমিতি গঠন করা হয়, পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ সমবায় সমিতি উৎপাদনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গঠন করা হচ্ছে না উৎপাদিত পণ্য ক্রয় করে এনে বিক্রয়ের জন্য গঠন করা এবং পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ কি উদ্দেশ্য অর্জনের জন্য সমবায় সমিতি গঠন করা হয়, পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, সেই উদ্দেশ্য। 3 নম্বর হলো কার্য এলাকা। অর্থাৎ কোন এলাকা নিয়ে সমবায় সমিতির কার্যাবলী সম্পাদিত হবে, অর্থাৎ কার্য সীমানা উল্লেখ থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার সমবায় সমিতি বিষয়বস্তুর মধ্যে পড়ে সদস্য হওয়ার যোগ্যতা। অর্থাৎ যে কোনো ব্যক্তি সমবায় সমিতির শেয়ার কিনে সমবায় সমিতির সদস্য হতে পারে, তবে উন্মাদ এই সমস্ত ব্যক্তিরা সমবায় সমিতির সদস্য হতে পারে না।
অধিকার ও দায়িত্ব। সমবায় সমিতির সদস্যদের অধিকার ও দায়িত্ব কতখানি হবে সে বিষয়েও উপবিধিতে উল্লেখ থাকে। তারপরে হলো সদস্যপদ বাতিলের নিয়ম। যদি কোনো কারণে সমবায় সমিতির সদস্য সমবায় সমিতি হতে বাতিল হয়, সেই বাতিলের নিয়ম কানুন পদ্ধতিও উপবিধিতে উল্লেখ থাকে। তারপর হলো মূলধনের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ পুঁজি বা মূলধন নিয়ে সমবায় সমিতি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হবে, সেই মূলধনের পরিমাণও উল্লেখ থাকে। শেয়ার হস্তান্তরযোগ্যতা। সমবায় সমিতির শেয়ার হস্তান্তর করা যায় না, অর্থাৎ শেয়ার মালিকানা হস্তান্তর করা যায় না। তহবিল সংরক্ষণ, অর্থাৎ সমবায় সমিতির তহবিল কিভাবে সংরক্ষিত হবে সে বিষয়েও উপবিধিতে উল্লেখ থাকে। নির্বাহী কমিটি গঠন। সমবায় সমিতিটিকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। এই নির্বাহী কমিটি যদি সিলেকশনের মাধ্যমে হয় হলে ভালো, যদি না হয় তখন ইলেকশন হয়। ইলেকশন কীভাবে হয়, অর্থাৎ যে বা যারা সমবায় সমিতির শেয়ার কিনে সদস্য হয় সেই সদস্যরা প্রত্যক্ষ ভোট দিয়ে একটি পরিচালনা পর্ষদ বা নির্বাহী পরিচালক গঠন করে। এই নির্বাহী পরিচালক সমবায় সমিতিটাকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে। নির্বাহীদের দায়িত্ব কর্তব্য উপবিধিতে এই কার্যনির্বাহী পরিচালকদের দায়িত্ব এবং কর্তব্য কতখানি হবে সে বিষয়েও উল্লেখ থাকে। নির্বাহীদের অপসারণ পদ্ধতি, অর্থাৎ কোনো কারণে যদি নির্বাহীরা অপসারণ করতে চায়, ইচ্ছুক হয়, তাহলে তার নিয়ম কানুন পদ্ধতিও উপবিধিতে উল্লেখ থাকে। কোরাম, অর্থাৎ কমিটি যখন কোনো মিটিং বা সভা আহ্বান করে বা সভা করে তখন নির্দিষ্ট কোরাম, অর্থাৎ সদস্য সংখ্যা পূরণ হয়েছে কিনা সেই নিয়মাবলীও উপবিধিতে উল্লেখ থাকে। ভোট গ্রহণ, অর্থাৎ সমবায় সমিতি গঠনের জন্য যে পরিচালনা পর্ষদ বা কমিটি গঠন করা হয় সেটা প্রত্যক্ষ ভোট দিয়ে গঠন করতে হয়। কর্মী নিয়োগ। সমবায় সমিতিকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনে যদি কর্মী প্রয়োজন হয় তাহলে সেই কর্মী কিভাবে নিয়োগ দিবে সে বিষয়েও উপবিধিতে উল্লেখ থাকে। হিসাব রক্ষণ ও নিরীক্ষণ। সমবায় সমিতি সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য হিসাব রক্ষণ করে এবং নিরীক্ষণ করে থাকে। লভ্যাংশ বণ্টন, অর্থাৎ মোট মুনাফার 20% রিজার্ভ ফান্ডে রাখে এবং অবশিষ্ট মুনাফা সদস্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়। অর্থাৎ যে যতটা শেয়ার কিনে সেই পরিমাণ বা সেই অনুপাতে মুনাফা বণ্টন করা হয়ে থাকে। ঋণ গ্রহণ ও প্রদান। সমবায় সমিতির কোনো সদস্য সমিতির কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারবে কিনা, পারলে কি পরিমাণ এবং কি পরিমাণ ইন্টারেস্ট, অর্থাৎ নিয়ম কানুন পদ্ধতিও উপবিধিতে উল্লেখ থাকে। বিবাদ মীমাংসা। যদি কোনো কারণে সদস্যদের মধ্যে অর্থনৈতিক বিষয় নিয়ে বিবাদ, মনোমালিন্য, মনোবিচ্ছেদ দেখা দেয় তাহলে সেই বিবাদ মীমাংসার
নিয়ম কানুন পদ্ধতি ও স্মারকলিপি উপবিধিতে উল্লেখ থাকে। বিলোপ সাধন অর্থাৎ সমবায় সমিতি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, বিলোপ সাধন শব্দের অর্থ হলো বন্ধ ঘোষণা করা। যদি কোনো কারণে ব্যবসা বা সমবায় সমিতি ভঙ্গ হয়, তাহলে তার বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কেও উপবিধিতে উল্লেখ থাকে। ছিলমোহর সমবায় সমিতি পরিচালনার জন্য সমবায় সমিতির নির্দিষ্ট ছিলমোহর থাকে। এই ছিলমোহর কীভাবে ব্যবহার করা হবে সেটাও উপবিধিতে উল্লেখ থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যে একটি সমবায় সমিতিকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য উপবিধি খুবই গুরুত্বপূর্ণ দলিল। আমি আবারও বলছি, যে দলিলে সমবায় সমিতি সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনার যাবতীয় নিয়ম কানুন পদ্ধতি উল্লেখ থাকে, তাকে উপবিধি বা ল বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি আলোচনা করব উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতি। পণ্যদ্রব্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যে সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে ও নিয়ন্ত্রণ করে সেটাকে উৎপাদক সমবায় সমিতি বলে। অর্থাৎ এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পণ্যদ্রব্য উৎপাদন করা। আর ভোক্তা সমবায় সমিতি হলো পণ্যদ্রব্য ভোগ বা ব্যবহারের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। উৎপাদন সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির মধ্যে কিছু পার্থক্য আছে। এক নম্বর হলো গঠন। উৎপাদনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। আর ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। ক্ষেত্র দিকে পার্থক্য হলো এই যে উৎপাদক সমবায় সমিতির ক্ষেত্র বড়, ব্যাপক, আর ভোক্তা সমবায় সমিতির ক্ষেত্র অপেক্ষাকৃত ছোট, ক্ষুদ্র। উদ্দেশ্য ইতিপূর্বে আলোচনা করেছি। পণ্যদ্রব্য উৎপাদনের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। আর পণ্যদ্রব্য ভোগ বা ব্যবহার উদ্দেশ্য নিয়ে যে সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। কার্য সম্পর্ক অর্থাৎ যে এলাকা নিয়ে সমবায় সমিতি গঠিত হয়, পরিচালিত হয়, সেই এলাকাকে বলা হয় কার্য সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই করোনা ভাইরাসের মধ্যে অতি কষ্টে ঘরের মধ্যে দিনপাত করছো। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।